আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি। লাল পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশ বাতিল করলে বৈধভাবে ভারতে থাকা শেখ হাসিনার সময়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে নিয়ে যে সকল কথাগুলো বলেছেন সেই কল রেকর্ডের মাধ্যমে এতেই বোঝা যাচ্ছে তাহলে কি শেখ হাসিনা এত বড় ক্ষমতাসীন। দর্শক বন্ধুরা, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি বলেছেন এই দেশটা নাকি তার বাপের। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল কল রেকর্ডগুলো তুলে ধরেছে। অন্যদিকে এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কি কি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে ওর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিই। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই, তোমার বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10 ভাগ বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হইতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত। দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য। ভারতে আশ্রয় নিয়েছেন 3 সপ্তাহেরও বেশি সময় হয়েছে, কিন্তু তিনি কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে সেখানে আছেন ভারত এ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। এদিকে লাল পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশ বাতিল করলে বৈধভাবে ভারতে থাকা শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে। এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, হলেও বা কিভাবে, আর তাতে ভারত কি মানবে নাকি শেখ হাসিনাকে রেখেই সম্পর্ক উন্নয়ন করবে, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এবারে সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান।
1975 সালেও শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে 6 বছর কাটিয়েছেন শেখ হাসিনা। এখনও তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সে দেশেই। বহু বছর ধরে দেশটির সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম একজন শেখ হাসিনা। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী। বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা থেকেছে, সেটা ইন্দিরা গান্ধীর জামানায় কিংবা মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার যে একটা ক্যাচ-22 সিচুয়েশন বা চরম উভয় সংকটে পড়েছেন, কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এই বিপদটা আসছে দুদিক থেকে। এক, ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কী পদক্ষেপ নেবে, আর দুই, বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও দেশটিতে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার কেউ কেউ বিপক্ষেও মত দিচ্ছেন। আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। একদল মনে করেন, বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে, তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতি দেখে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই 2013 সাল থেকেই। দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ সহজ ও দ্রুত করতে 2016 সালে চুক্তির সংশোধনও করা হয়। ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন, তাদের ফিরিয়ে আনতে এই চুক্তি করা হয়েছিল। একইভাবে বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়েও চ্যালেঞ্জের মধ্যে ছিল বাংলাদেশ সরকার। এই প্রত্যর্পণ চুক্তির বদৌলতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের নেতা অনুপ চেটিয়াকে 2015 সালে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল ভারত। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোনো অনুরোধও আসে, সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলছেন, যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন। এরকম পরিস্থিতিতে কাল্পনিক ভিডিওটি দেখে এবং সেই সাথে সকল কর্ণাকট দোষগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার নতুন করে এক প্রশ্ন জন্ম দিয়েছে শেখ হাসিনার এই কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পর। দর্শক বন্ধুরা, আসলে শেখ হাসিনা কি এতটা ক্ষমতাসীন ব্যক্তি যে কিনা এখন বর্তমান সরকারকে নিয়ে এই সকল কথাগুলো বলতে পারছে এবং সাহসের সাথে বলে যাচ্ছে? দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে বাংলাদেশের আইন অনুযায়ী কি এবার শেষ পর্যন্ত সময় শেষ হতে চলেছে ভারতের মেয়াদ, আর ভারত থেকে যদি তাকে দেশে না ফেরানো যায় তাহলেই হবে অন্যরকম, আর যদি ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতা আনা হয় তাহলে হবে অন্য সিস্টেম। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তার এই সকল কল রেকর্ডগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ